আয়নও প্রিয়র সাথে আর কথা বলে না, কিছুটা দূরত্ব বজায় রাখে প্রিয়র থেকে। আয়নের মতে একটি অপরাধের জন্য বারবার ক্ষমা চেয়েছে, কিন্তু আর না, এবার প্রিয়র পালা। আয়ন দেখতে চায় প্রিয়র মনে কি আছে, কতদিন রাগ করে থাকতে পারে। আয়ন ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ে, কিছু জরুরি ইমেল চেক করতে লাগলো। এমনি অফিসে আজ কাজ করার সময়ই পায়নি তিয়াসের ঝামেলায়, আর বাড়িতে আসলে বারবার প্রিয়র কাছে যেতে মন চায়, তাই মনকে কাজে স্থির করার চেষ্টা করছে আয়ন। কিন্তু সারাদিনে দৌড়দৌড়িতে আয়নের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে, ল্যাপটপের স্ক্রিনেও তাকাতে পারছে না। আয়ন বারবার নিজের চোখ টিপে ধরছে, আর তখনই প্রিয় রুম থেকে কোথাও চলে যায়। প্রিয়র এমন বিহেভিয়ার আয়নকে কিছুটা হতাশ করে। আয়ন সোফায় শরীরটা এলিয়ে চোখটা বন্ধ করে ভাবতে থাকে, জীবনটা হয়তো এমন হতো না 2 বছর আগে ওইসব ঘটনাগুলো না ঘটলে। হয়তো আমাদের জীবনটা আরো মধুময় হতো, প্রিয়র সাথে সম্পর্কটা আরো ভালো থাকতো। জীবনের অর্ধেক সময় আমার তোর রাগ ভাঙাতে পার করতে হতো না। কখনো কি আমরা সহজ হতে পারবো না প্রিয়? এই ঝামেলাগুলো, রাগগুলো, অভিমানগুলো কবে দূর হবে আমাদের মাঝে থেকে? আমরা একলা জীবনে তোকে খুব প্রয়োজন রে, একটু শান্তির জন্য তোকে খুব প্রয়োজন। ঠিক এই সময় একজন সার্ভেন্ট এসে দরজায় টোকা দেয়। আয়ন কিছুটা বিরক্ত হয়ে ভেতরে আসতে বলে। সার্ভেন্ট ভেতরে আসতে আয়ন অনেকটা রেগে বলে, কি সমস্যা, কি চাই? স্যার, আপনার কফি আর মেডিসিন। মেডিসিন? আয়ন কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, কিসের মেডিসিন, আর কে পাঠিয়েছে? প্রিয় ম্যাম, প্রিয়? আই ইউ শিওর? আর কি বলেছে তোমাকে? আপনার নাকি মাথা ব্যথা করছে, তাই আমার হাতে কফি আর মেডিসিনটা দিয়ে বলল আপনাকে দিয়ে আসতে এখুনি। ওকে, তুমি যাও। সার্ভেন্ট চলে যাওয়ার পর আয়ন মেডিসিনটা খেয়ে নিল। কিছুক্ষণ পর ধোয়া ওঠা কফিটা হাতে নিয়ে মুখে দিতেই যেন একটা প্রশান্তি বয়ে গেল পুরো শরীরে। আয়নের মুখ জুড়ে হাসি ছেয়ে গেল। সামনে যতই বলুক আমাকে ঘৃণা করে, অথচ আমার সামান্য কষ্ট সহ্য করতে পারে নেই। কি অদ্ভুত তুই প্রিয়। তাই তো সার্ভেন্টের হাতে মেডিসিন আর কফি পাঠিয়েছে। মেডিসিন খেয়ে আয়নের মাথা ব্যথা চলে গেল, আর কফিটা খাওয়ার পর পুরো শরীরটা আবার চাঙ্গা করে তুলল। আয়ন আবারও মনোযোগ দিল নিজের কাজে। আজকের মিটিংটার জন্য তিতিরকে আগিয়ে আসতে হলো, আর দিনেশ কিছু জরুরি কাজের জন্য পরে জয়েন হবে বলে দিল। যে কোম্পানির সাথে ওদের আজকের মিটিংটা, ওনারা নিজেও এখনো আসেনি। চারিদিকে অচেনা মানুষের সাথে তিতিরও বসে আছে। ওর একটু আনইজি লাগলেও করার কিচ্ছু নেই। এই ধরনের মিটিংগুলোতে এমন অচেনা মানুষগুলোরই আগমন থাকে। কিছুক্ষণ পর মিটিং রুমের দরজা খুলে কেউ প্রবেশ করলো। ব্লু কালার শার্ট, ব্ল্যাক ব্লেজার আর ব্ল্যাক প্যান্ট, চুলগুলো জেল দিয়ে খুব সুন্দর করে সেট করা একটা হ্যান্ডসাম পুরুষ প্রবেশ করলো। হ্যান্ডসাম এই পুরুষটিকে তিতিরের কাছে অনেক লোভনীয় লাগছে। না চাওয়া সত্ত্বেও তিতিরের চোখ বারবার দিনেশকে দেখতে লাগলো। দিনেশ মিস্টার সুজিত বসের সাথে কথা বলতে বলতে মিটিং রুমে প্রবেশ করলো। দিনেশের জন্য আজকের মিটিংটা খুব ইম্পর্টেন্ট। পুরো লন্ডনে বসবাসরত সকল বাংলাদেশি ইন্ডিয়াবাসীদের জন্য ভালো দামি উন্নত মানের পোশাক কেবল সুজিত বোসের শোরুমগুলোতেই পাওয়া যায়। পুরো লন্ডন শহর জুড়ে ওদের শোরুম আছে, আর এসব লন্ডনে বসবাসরত এনআরআইদের পোশাকদের জন্যই দিনেশের কোম্পানিকে চুজ করা হয়েছে। আর তাই দিনেশ নিজে এসেছে এই মিটিং অ্যাটেন্ড করতে। ডিলটা হয়ে গেলে লন্ডন শহরে ওর বিজনেস আরো বেড়ে যাবে। পোশাকের ম্যাটেরিয়াল আর ডিজাইন নিয়ে আলোচনা চলছে। তিতির খুব শান্ত, ধীর, অথচ তীক্ষ্ণ কণ্ঠে পোশাকের সব বিষয় তুলে ধরল সবার সামনে। তিতির তীক্ষ্ণ কণ্ঠের কারণে মিটিং রুমটায় পিন ড্রপ সাইলেন্ট বিরাজ করছিল। সবাই মুগ্ধ হয়ে তিতিরের বলা সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। মিস্টার সুজেত তো তিতির থেকে চোখ ফিরাতেই পারছিল না। একেবারে সূক্ষ্মভাবে তিতিরকে যেন স্ক্যানিং করতে লাগলো। ফর্সা গায়ের রং, ঠোঁট জুড়ে পিঙ্ক লিপস্টিকটা যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই মুখটিতে। ঘন পাপড়ি ঘেরা চোখগুলোতে আইলাইনার সাথে হালকা কাজল পড়েছে চোখে মেয়েটি। ডান পাশ সিঁথি করে লম্বা চুলগুলো খোলা রেখেছে। পরনে একটা হালকা পিঙ্ক কালারের শাড়ি। একদম বাঙালি রূপ যেন ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। আজ প্রথমবার কারো মোহিনী রূপে সুজেত যেন সম্মোহন হচ্ছে বারংবার। ব্যাপারটা তিতিরের চোখ এড়ালো না। সুজেতের চোখের ভাষা তিতির নিমিষেই বুঝে গেল। এই দৃষ্টি তিতিরকে কথা বলতে বাধা দিচ্ছে। অনেকটা অস্বস্তিকর জনক পরিবেশ তিতির জন্য। তিতির যে বিব্রত হচ্ছে সুজিত খুব ভালো করেই বুঝতে পারলো, কিন্তু তবুও চোখ সরালো না তিতির থেকে, বরং মনে মনে বলতে লাগলো, এমনিতেই তো মরেছি তোমার ওই মোহিনী রূপে, আর কত ভাবে মারতে চাও আমায় রূপসী? তোমার নার্ভাস মুখটাও চাঁদের মুখের মতো জ্বলজ্বল করছে। তোমার চোখে ওই চাহনি তীরের মতো সোজা বুকে গিয়ে লাগছে। আমার তো তোমাকেই চাই, চাই চাই। কে বাঁচাবে তোমায় আমার হাত থেকে? এই সুযোগ বোসের হাত থেকে আজ পর্যন্ত কোনো সুন্দরী রেহাই পায়নি, তুমি কি করে পাবে? সুখ নামের একটি পাখি আছে যা সবার কপালে ধরা দেয় না।
আবার কেউ পেয়ে খাঁচায় বন্দি করেও তাকে পোষ মানাতে পারে না। কত আদর যত্ন, তবু যেন সুখ পাখিটি নিতে নারাজ। কি চায় আল্লাহই ভালো জানে। যখন কেউ মন থেকে একটু শান্তি পেতে চায়, সুখের তাল্লাশে ঘুরে বেড়ায়, তখনই এই সুখ পাখিটি সব থেকে বেশি অচেনা হয়ে দাঁড়ায়। অথচ আপনি যখন সব আশা ছেড়ে দেবেন, কষ্টটাকে নিজের নিয়তি মনে করে আপন করে নেবেন, তখনই সুখ পাখিটি তার পাখনা মেলে চাপটে ধরবে। কিছু সুখ তো আবার অকল্পনীয়। এমনই এক অকল্পনীয় সুখের আভাস বয়ে যাচ্ছে আয়নের মন মস্তিষ্কে। হাতে থাকা প্রিয় রিপোর্টটির উপরে বারবার চোখ পড়ছে। ঝাপসা চোখ, তবুও লেখাটি স্পষ্ট ভেসে আসছে, প্রেগনেন্সির রেজাল্ট পজিটিভ। পজিটিভ 4টি অক্ষরের শব্দ। অথচ এটা কত ভারী একটা শব্দ, কেউ কি কখনো চিন্তা করেছে? না, করেনি। বরং খুশিতে অনেকে মেতে উঠে আগে। বাবা মায়ের সন্তানের জন্য স্বপ্ন পূরণের প্রথম ধাপ শুরু হয়ে এই 4টি শব্দের পরে। অনাগত সন্তান হয়তো জানতেই পারে না কখনো ওর আসার আগেই ওর ভবিষ্যতের চিন্তা ওর বাবা মা করে ফেলেছে। এটা শুধু তৃপ্তি সাধক সুখ না, এর মধ্যে জড়িয়ে থাকে সুখ, দায়িত্ব আর অসীম ধৈর্যের। আয়ন প্রস্তুত এসব দায়িত্ব নিতে, কিন্তু আয়নকে ভাবাচ্ছে প্রিয় নিতে পারবে তো? আমাদের মান অভিমানের পাল্লায় এখনো ভারী। এই অবস্থায় এই খবরটি প্রিয় কিভাবে নিবে তাই এখন আয়নকে ভাবাচ্ছে। কিন্তু আয়ন খুশি, ভীষণ খুশি। দুনিয়ার সব কিছু যদি এখন প্রিয়র পায়ে রেখে দিতে পারতো, তাহলেও হয়তো প্রিয়র দেওয়া এই খুশির তুলনায় কম। আয়নের সত্যি আজ প্রিয়কে জড়িয়ে ধরে কান্না করতে মন চাইছে। আয়ন বুঝতে পারছে না ওর এমন আজব চিন্তার কারণ কি। এটা তো মেয়েদের কাজ। হয়তো মাঝে মাঝে মনও অবুঝ হয়ে যায়। খুব করে ইচ্ছে যাচ্ছে মনে নিজের অস্তিত্বটাকে একটু ছুঁয়ে দেখতে। একেই হয়তো বলে প্রথম বাবা হওয়ার অনুভূতি। প্রিয়র আজকাল ভার্সিটিতে তেমন যাওয়া হয় না। বেশিরভাগ সময়ই ওর বাড়িতেই কাটে। তার থেকে বড় কথা, নিজের শরীরের কন্ডিশন নিজেই বুঝে উঠতে পারছে না। কখনো খুব খারাপ লাগে, আবার কখনো খুব ভালো। হঠাৎ হঠাৎ আজগুবি চিন্তাভাবনা মাথায় এসে ভর করে। খাওয়া দাওয়ার রুচিও আগে থেকে কমে গেছে। অদ্ভুত অদ্ভুত গন্ধ নাকে এসে বাজে। কখনো কিছু পছন্দ হয়, কখনো বা অপছন্দ। এই যেমন এখন নিজের রুমের সাথে অ্যাডজাস্ট ব্যালকনিতে দাঁড়িয়ে খুব গভীর চিন্তায় মগ্ন প্রিয়। কেউ দেখলে হয়তো বলবে, ইস রে, এই পিচ্ছি মেয়েটার মনে না জানি কত কষ্ট, তাই তো উদাসীন হয়ে ঘুরে বেড়ায় সারাক্ষণ। নিজের এই উদাসীনতার কারণ হয়তো প্রিয় নিজেও জানে না। হঠাৎ কারো মাঝখাই কণ্ঠে প্রিয় ঘাবড়ে চিন্তা চেতনা থেকে ফিরে আসে। ভয় পেয়ে চোখের পেছনে তাকাতে আয়নকে দেখতে পায়। আয়নকে এই সময় বাসা থেকে কিঞ্চিত অবাক হওয়ার কথা থাকলেও প্রিয় অবাক হওয়ার পরিবর্তে মনটা কেমন খুশি খুশি লাগতে লাগলো। আজ অনেকদিন পর আয়নের কণ্ঠ শুনতে পেল। প্রিয় কিছুটা হিসাব করে দেখলো, পুরো 1 সপ্তাহ 1 দিন, মানে 192 ঘন্টা, 11,520 মিনিট, 6,91,200 সেকেন্ড পরে আয়ন প্রিয়র সাথে কথা বলছে। অথচ এই সময়টুকু প্রিয় কতটা ছটফট করেছে এই লোকটির একটু কণ্ঠ শুনতে, তা কি জানে? আমি না হয়ে অভিমান করে কথা বলিনি, কিন্তু আয়ন কেন তাকে মানালো না? এতেও প্রিয়র অভিমান জমেছে। প্রত্যেকবার তো ধমকিয়ে থ্রেড দিয়ে নিজের সবকিছু মানিয়ে নিত, অথচ এবার যখন প্রিয় নিজেই চাইছে আয়নকে মানাক, কিন্তু এই লোকটি নিজের ইগোর ঠেলায় আমাকে পোড়াচ্ছে। প্রিয় সম্বিত ফিরে পায় আয়নের আবারও ঝাঁঝালো কণ্ঠে। এই বেলায় এখানে কি করছিস? আর এখনো তো লাঞ্চ হয়নি কেন? কি হলো, কথা বলছিস না কেন? বউয়ের মতো দাঁড়িয়ে না থাকে জবাব দে। আয়ন কিছুটা তেজে কথাগুলো বলছে। প্রিয় মুখটা নিচু করে নিচেই বিড়বিড় করে বলতে লাগলো, এই লে লে শুরু হয়ে গেল এই হিটলারগিরি। এতদিন পর কথা বলছি, একটু ভালো করে মুখ মাখা কথা বলবে। তা কেন তা কেন করবে? অভাবের স্বভাব নষ্ট বলে কথা। এই লোকের কাছে মধুর অভাব, তাই এতদিন পর কথা শুরুতেই আবার ঝাড়ি। আমি তো ভুলেই গেছি এই ব্যক্তি তো আবার তিতা করলার রস খেয়ে বড় হচ্ছে। মুখ মাখা কথা আসবে কিভাবে? কি হলো, কি বিড়বিড় করছিস? আমার কথা কি কানে যায় না নাকি? না আমার কথার কোনো মূল্য তোর কাছে নেই এখন? আসলে আয়ন কিছুটা বিরক্ত প্রিয়র উপর। এক তো দুপুরের টাইমে এই রোদে প্রিয় বারান্দায় দাঁড়িয়ে থাকে, তার উপর দুপুরের খাবারটাও আজকাল ঠিক মতো নাকি করে না প্রিয়। রুমে আসার সময় নাদিয়া খালার থেকে জানতে পারে খুব রাগ উঠে গিয়েছিল প্রিয়র উপরে আয়নের। প্রিয়র মুখটা শুকনো করে জবাব দিল, আমার ভালো লাগছে না, কিছু খেতে মন চায় না, তাই খাওয়া হয়নি। আর সারাক্ষণ রুমে থাকতে থাকতে হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই একটু বারান্দায় এসে বসছিলাম। এতে হাইপার হওয়ার কি আছে? আয়ন ঝোরে একটা নিঃশ্বাস ছেড়ে দম নিল। ভাবছে হয়তো এভাবে আসলে রিয়েক্ট করার কিছুই ছিল না। এই সময় এমন একটু একটু হবেই। প্রিয় তো জানেই না এখনো কিছু, তাহলে শুধু শুধু ওকে কিছু বলা একদমই বৃথা। আয়ন আগের পিছনে সব রাগ দমিয়ে প্রিয়র হাতটি টেনে রুমের সোফাতে বসালো। সার্ভেন্টকে আসার সময় খাবার রুমে নিয়ে আসতে আগেই বলে দিয়েছিল। সার্ভেন্ট খাবার দিয়ে যাওয়ার পর আয়ন নিজের হাতে শার্টটি ফোল্ড করে খাবার মেখে প্রিয়র মুখে ধরল। আয়নের এমন কাণ্ডে প্রিয় কেমন আশ্চর্যান্বিত হয়ে আয়নের দিকে তাকালো।
কিছু যেন বলতে গিয়েও বলতে পারল না প্রিয়। মুখ দিয়ে কোনো কথাই বের হলো না, বরং চুপচাপ খেয়ে নিল আয়নের হাতে। প্রিয় ভেবেছিল প্রিয় খেতে পারবে না, আজকাল ও ঠিকমতো খেতে পারে না তাই। কিন্তু অবাক করার বিষয় হলো প্রিয় সত্যি আয়নের হাতে 1 প্লেট ভাত খেয়ে ফেলল। কি হলো এটা বুঝতেই পারল না। এটা কি আয়নের হাতের জাদু ছিল নাকি অন্য কিছু ছিল? তার অবশ্য একটি কারণ ছিল, আয়ন বুদ্ধি করে প্রিয়র জন্য ভাতে লেবু চিপে নিয়েছিল। আয়নের কিছুটা ধারণা ছিল হয়তো টক টক লাগলে প্রিয় শান্তি মতো খেতে পারবে, আর তাই হলো। কিন্তু আয়ন লেবু খেতে পারে না, তবে আজ প্রিয়র জন্য লেবু দিয়ে মাখানো ভাতও তৃপ্তি সহই গিলছে। প্রিয়র বিশ্বাস হচ্ছিল না আয়নকে খেতে দেখে। কারণ অয়ন লেবু জিনিসটা খুবই অপছন্দ করে। লেবুর শরবতও অয়নের গলা দিয়ে কখনো নামে না। সেই লোক আজ লেবু ভাত খাচ্ছে। কিন্তু কেন? আজ এত মায়া কেন এই মেচুরির লেবুর উপর? হাও। খাবারের মাঝেই আয়ন প্রিয়কে কাল সকালে একবার ডাক্তারের কাছে যেতে হবে বলে জানালো। প্রিয় অবশ্য প্রশ্ন করেছিল কেন? কারণ তো ঠিক আছে তাহলে। কিন্তু আয়ন কথাটা এড়িয়ে গিয়ে বলল, কাল গেলেই জানতে পারবি, এখন তো কথার মানে কি? আয়ন মূলত প্রিয় রিয়েকশন নিয়ে চিন্তায় আছে। ব্যাপারটা প্রিয় সহজ চোখে নেবে নাকি সব বারের মতোই এবারও আয়নের উপর দোষ চাপিয়ে দেবে তাই ভাবাচ্ছে। হয়তো প্রিয় শক্ট হয়ে বলবে, সব তোমার দোষ, তুমি করেছো আমার এ হাল। আমি তোমাকে এই জন্মে আর ক্ষমাই করবো না। আয়নের এমন ভাবলেশীন উত্তরে প্রিয় সন্তুষ্ট না, তবুও আপাতত চুপ থাকলো। কেন জানি আজ আর আয়নের সাথে তর্ক করতে মনে সায় দিল না, তবে চুপ থাকাটা অবশ্যই ওর জন্য অনেক কষ্ট করছিল। দিশা ইতিহাসের নতুন সংসার, সব সাজানোই ছিল, তবে সাজানো ঘরটি সংসার বানাতে একটি রমণীর হাত লাগে। রুমগুলোতে যে কেউ সাজাতে পারে তার জন্য শুধু শৌখিনতা হলেই চলে, কিন্তু সেই রুমগুলো সবকিছু মিলে সংসার বানাতে সবাই পারে না। দিশা মধ্যবিত্তের ঘরের মেয়ে, গায়ের একটু চাপা বলে মা খুব ছোট থেকে মেয়ের রান্নাবান্নার নিপুণ বানিয়েছে, যাতে পরের ঘরে গেলে দিশার গুণে যাতে ওর গায়ের রং চাপা পড়ে যায়। আজ মায়ের শেখানো গুণগুলোই দিশার সংসারে কাজে লাগছে। নিজের ছোট্ট সংসারকে নিজের মতো সাজিয়ে দিশা তিয়াসার অনেকের জন্য রান্না করছে। দুজন টুনাটুনি সংসার দেখতে অনেকেও এসেছে আজ। সারাকেও আসতে বলেছিল অনেক, কিন্তু সারা তো মা ভক্ত, তাই ভাইয়ের বউয়ের মুখ দেখতেও রাজি না। অনেকের মাঝে মাঝে টেনশন হয় অতি মা ভক্ত সারাকে দেখলে, কারণ বেশি চালাকের গলায় দড়ি বলতে একটা কথা আছে না, অনেকের ক্ষেত্রে না আবার তাই ঘটে, তাই অনেকের ভয় হয়। শাশুড়ির অতি চালাকের কারণে অবশেষে ওর সংসারটা না ভেঙে যায়। তিয়াস দিশাকে রান্নার কাজে হেল্প করছে, কিন্তু দিশার মনে হচ্ছে তিয়াসের হেল্প নেওয়ার চেয়ে কলা গাছে দড়ি বেঁধে ঝুলে পড়া ভালো। কারণ তিয়াস উল্টো একটা কাজের জায়গায় দিশার 2টো কাজ বাড়াচ্ছে, এতে দিশারও রান্না করতে দেরি হয়ে যাচ্ছে। অথচ তিয়াসের কোনো রিয়াকশন নেই, বরং হাতে একটা খাতা নিয়ে দিশাকে বাতাস করতে লাগলো, দিশা যাতে আগুনের ওই শিখায় না কামে। প্রিয় তোমার জন্য যত অদ্ভুত চিন্তা ওর, কিন্তু এতে দিশার চুলা বারবার নিভে যাচ্ছে। দিশা মেজাজ খিটমিট করে তিয়াসের দিকে তাকালো। সমস্যা কি? আরে আমার কি সমস্যা? আমি তো তোমাকে সাহায্য করছি, দেখো না তুমি গরমে ঘেমে একাকার, রান্নাতে তো হাত লাগাতে দাও না, তাই ভাবলাম বউয়ের একটু সেবা করি এইভাবে। আমি কি বলেছি তোমাকে সাহায্য করতে দেখতে পাও না তোমার কারণে? বারবার আমার চুলা নিভে যাচ্ছে। পাগল তুমি, বুঝো না? দিশা কিছুটা চিল্লিয়ে এই কথাগুলো বলেছিল। দিশা চেঁচানোর শব্দ শুনে অনেকেও দৌড়ে এলো রান্নাঘরের দিকে। কি হয়েছে? তোদের বিয়ে হতে না হতে ঝগড়া শুরু করে দিলি তোরা? কি আশ্চর্য! লোকে শুনলে বলবে কি বলতো? দিশা নিজেকে কিছুটা শান্ত করে, না ভাইয়া, আমরা ঝগড়া করছি না, এমনি আর কি। আমাকে আর বোঝাতে হবে না, আমি তোমাদের পড়া বুঝলি? এখন বলো সমস্যা কি? তিয়াস তুই বল। আর মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন রে? বউ মেরেছে? কি বলছেন ভাইয়া? আমি কেন তিয়াসকে মারবো? ওকেই জিজ্ঞেস করেন ওর গুণের কথা, তারপর আপনি বিচার করুন। আর বলিস না ভাই, আজকাল তো উপকারের কোনো কদরই নাই, বুঝলি? কি ভাবলাম বউয়ের সেবা করে বাহ বাহ পাবো, পাইতেছি কি জানিস? ধমক। আরে বাহ, এত তাড়াতাড়ি এত কিছু! তো কি সেবা করেছে রে, একটু শুনি। গরমে কতক্ষণ ধরে রান্না করছে ম্যাডাম, ভাবছিলাম একটু বাতাস করি, ওর একটু আরাম লাগবে, তাই এই খাতাটা দিয়ে বাতাস করছিলাম। আর এতেই ম্যাডাম রেগে ফায়ার, বলে কিনা। তিয়াসকে শেষ করতে না দিয়ে অনেক বলল, আরে হাদারাম, তুই তো দেখি আজ একটা গাবাট। দিশা মনে মনে ভাবলো যাক, এক ভাইয়ের তো জ্ঞান আছে, বলার আগেই সমস্যা বুঝে গেল। কিন্তু ওর এই ধারণা কিছুক্ষণের মধ্যেই ভুল প্রমাণিত হলো। দিশার ভাবতে পারলো না অনেকের কাণ্ড দেখে।
অনেক ডাইনিং রুমে রাখা চার্জে দ্বারা চালিত ছোট একটা টেবিল ফ্যান এনে দিশার সামনে ছাড়তে ছাড়তে বলল, এখন তো ডিজিটাল যুগ, সবকিছু আধুনিকের ছোঁয়াছুঁই, আর তুই কি না এখন হাত দিয়ে বাতাস করছিস? শালা পাগল নেই, দেখ আমার বুদ্ধি। ফ্যান ছাড়ার সাথে সাথেই দিশার পাশের প্লেটে রাখা গুঁড়া মশলা সব বাতাসে উঠতে লাগলো। এখানে অল্প কিছু লঙ্কার গুঁড়াও ছিল। দিশা নাক মুখ খিঁচে একটা চিৎকার দিল। দিশার এমন ভুবন কাঁপানো চিৎকারে তিয়াসও অনেক বুঝতে পারলো ব্যাপারটা। আসলে ওরা কত বড় গাধামি করে ফেললো। দিশার অবস্থা দেখে অনেক উল্টো পায়ে আবারও দৌড় দিল বাড়ির দিকে। হয়তো এই জন্মে তিয়াসের বারে ত্রিসীমানায় আর পা বাড়াবে না। এমন দৌড় মনে হয় চোর ধরতেও কেউ দেয়নি। আর তিয়াস তো বেচারা অসহায় বিড়ালের মতো চুপসে গেল। আজ যে ওর গৃহিণী ওকে তেল লবণ ছাড়াই কড়াইতে ভাজবে সেটা ভাবতে বই কি। দিশা তিয়াসের 14 গোষ্ঠীকে গালি দিতে দিতে বাথরুমে দিকে ছুটলো। পারছে না তিয়াসার অনেককে এখনই খুন করে ফেলতে। তিতির আর দিনেশের কালকের প্রেজেন্টেশন ভালোই হয়েছে। সবাই ওদের প্রেজেন্টেশনের অনেক তারিফও করেছে। বাকি এখন সুজেত বোসের হাতে, দেখা যাক কি হয়। তবে আজ সারাদিন দিনেশ আর তিথির কোনো কাজ নেই। তবে রাতে সুজেত বোস একটা পার্টির ইনভাইটেশন দিয়েছে। দিনেশ আর তিতিরকে সেখানেই উপস্থিত থাকতে হবে। যেহেতু আজ দিনের সময়টা ওরা ফ্রি, তাই দিনেশ তিতিরকে লন্ডন শহরে ঘোরাতে নিয়ে গেল। প্রচন্ড শীত বর্তমানে লন্ডন শহরে। কাল রাতে বৃষ্টি হয়েছিল। এরপর আবার সকাল থেকেই তুষার বৃষ্টির সম্ভাবনাও জানিয়েছে আবহাওয়া অফিস। কিন্তু তিতির মনে হলো বাঙালিদের এই তুষার বৃষ্টিপাত দেখারও সৌভাগ্য লাগে। তিতির তাই রিস্ক নিয়েই দিনেশের সাথে বের হলো। হয়তো ভাগ্যে থাকলে তুষার বৃষ্টিপাত দেখা মিলবে। প্রথমেই তিতির ও দিনেশ গেল হাইড পার্ক। লন্ডন এলে এখানে একবার আসতেই হবে, কারণ এটি লন্ডনের বিশাল রয়্যাল পার্ক। পার্কটি বিশাল জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে চোখ যাবে গাছ আর গাছে ভরা প্রকৃতি চোখে পড়বে। চোখ ধাঁধানো সেই সৌন্দর্য, প্রকৃতির প্রেমে পড়ে যাবে যে কেউ। চারিদিকে সারি সারি বিশাল আকারের গাছ, বড় মাঠ, পার্কে বসার স্থান, সব মিলে একটি দারুণ জায়গা। এখানকার স্থানীয় মানুষেরা সকালে এই পরিবেশে জগিং করতে আসে, কেউ দৌড়িয়ে, কেউ বা সাইকেলে করে। কারো কারো আড্ডার আসর জমেছে পার্কের বেঞ্চগুলোতে। পার্কের ভেতর একটা বিশাল বড় লেক আছে। লেকের পারে একটু সামনে যেতেই চোখে পড়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে কত নাম না জানা প্রজাপতি। মজার বিষয় হলো এই লেকগুলোতে হাঁস আর কবুতরও দেখা গিয়েছিল, তবে এদের কাছে যাওয়ার চেষ্টা করলেই ফুরুত করে উড়ে চলে যায়। তিতির ও দিনেশ লেকের পারে পাতানো একটা বেঞ্চে বসে নয়ন ভরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। চারিদিকে এখনো অনেক ঠান্ডা। শীতের পোশাকে আবৃত তিথির মুখটি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ দিনেশের কথায় তিতিরের উৎফুল্ল মনটা নিমিষেই ধোঁয়াশায় ছেয়ে গেল। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অস্ত পারের সন্ধ্যা তারাই আমার খবর পৌঁছবে, বুঝবে, সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে মোর কাননগিরি। সাগর আকাশ বাতাস চিরে যেদিন আমাকে খুঁজবে, বুঝবে, সেদিন বুঝবে। দিনেশের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তিতির, কিন্তু তবুও দিনেশের মুখের অভিব্যক্তি বুঝতে পারল না। কারণ দিনেশ একটি বারো তিতিরের দিকে তাকালো না। তা দেখে তিতির নিজেও মুখ ঘুরিয়ে সামনে নিক্ষেপ করলো। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ তিতির কাঁপা কাঁপা কণ্ঠে নিজেই বলল, লরিন দেখতে খুব সুন্দর স্যার, আপনার সাথে ভালো মানাবে। আর লরিন ম্যামও আপনাকে খুব পছন্দ করে। আমার মনে হয় আপনি হয়তো কিছুটা। তিতির কথা শেষ করার আগেই দিনেশ ওকে একদম কাছে টেনে নিল। এতটা কাছে যে এই ঠান্ডা আবহাওয়ায় দিনেশের গভীর নিঃশ্বাসগুলোর গরম বাতাস আশ্রয় পড়ছে তিতিরের সারা মুখে। দিনেশ ফেরাবে এখন তিতির উপর, তাই কিছুটা রাগ দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভালোবাসবে না বেশো না, বারবার এত বাহানা করো কেন? আমাকে তোমার কি মনে হয় রাস্তার লোফার নাকি অন্য কোনো জঘন্য ব্যক্তি, যার কারণে যাকে পাও তাকে আমার গলায় জড়িয়ে দিতে চাও? আমার ভালো আমি কিসে বুঝি তোমাকে নিয়ে টেনশন করতে হবে না, বা তোমার ঘুম হারাম না করলেও চলবে। আমার ভালোবাসাকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া এটা তোমার ইচ্ছা। আমাকেও মেডিসিন খেতে বলবে, মানবো না। ভালোবাসা কোনো উপন্যাসের বই না যে ইচ্ছে হলেই মাঝপথে পড়া ছেড়ে দেব বা অন্য আরেকটা লেখকের বই নিয়ে এসে পড়ব। ভালোবাসা তো এমন একটা জিনিস যা সান্নিধ্যে এসে একজন অপদার্থ উপন্যাসও লিখে ফেলতে পারে। আমি ভালোবাসি তোমাকে, আর এটা সত্য। আমি সত্যকে না, আর এই সত্যকে তুমি পাল্টাতে পারবে না। আমি কখনো পাল্টাতে দেব না। দরকার পড়লে সারা জীবন সন্ন্যাসীদের মতো সংসার ছাড়াই করে বেড়াবো, তবুও তোমার জায়গায় অন্য কাউকে বসাতে দেব না। মাইন্ড ইট। আর তুমিও চেষ্টা করবে না। লন্ডনে এখন ক্রিসমাস মাস। ক্রিসমাস মাস মানে উৎসব, মজা, আনন্দ, হুল্লোড়। আর ক্রিসমাসের রাত মানেই কেক কাটা, শ্যাম্পেন আর লেট নাইট পার্টিতে মুখরিত থাকে সবাই। আরো অনেক কিছু হয় এই রাতে। তবে এটা কোনো ধর্মীয় রুলস না। মানুষ নিজের চাহিদার স্বার্থে এই লেট নাইট পার্টিগুলো তো অনেক অনৈতিক কাজও করে থাকে। দিনেশ অনেক বছর বিদেশে ছিল, তাই এদের কালচার সম্পর্কে অনেকটাই জানা।
কিন্তু আজ ব্যাপারটা মাথা থেকে উঠে গিয়েছিল। ও ভেবেছিল কোনো নর্মাল বা ফ্যামিলি পার্টি হবে, কিন্তু এখানে এসে দেখে পুরোই উল্টো। একবার তিতিরের দিকে তাকায়, ওর আর বুঝতে বাকি থাকে না তিতির যে কতটা অস্বস্তি ফিল করছে বাড়িতে এসে। আর করবে নাই বা কেন, তিতির আমার পরিবেশে তো অভ্যস্ত না। চারিদিকে মেয়েদের অতিমাত্রায় খোলামেলা পোশাক, আর যে যেমন খুশি নিজের সাথীদের সাথে প্রকাশ্যে চুম্বনে ব্যস্ত। এসব দেখে তিতির নিজেই লজ্জায় কুঁকিয়ে যাচ্ছে। ক্রিসমাসের রাতে লেট নাইট পার্টিগুলো এমনই হয়। দিনেশ খুব ভালো করে অবগত এই সম্পর্কে, কিন্তু এখন নিজেকে নিজেরই গালি দিতে মন চাইছে। ও কি করে তিতিরকে এমন পার্টি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।